বস বস, প্লিজ আমাকে মারবেন না, ছেড়ে দিন আমায়। এত সহজ রে? ভাই প্লিজ, একবারের মতো মাফ করে দিন, আমার আর জীবনেও ভুল হবে না। জাস্ট চুপ। তুই জানিস পুলিশ আমাদের চিরশত্রু, আর তুই কিনা আমাদের দলের সদস্য হয়েও পুলিশের সাথে বসে গল্প করছিলি। ভাই ভাই। বাকিটা বলার আগেই তৌফিক রিশাদের গলা বরাবর এক কোপ মারে রান্দা দিয়ে মুহূর্তে রিশাদের ধর থেকে মাথা আলাদা হয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। রিশাদের রক্ত দেখে তৌফিকের চোখ মুখে খুশির ঝিলিক উঠে হাত থেকে দা ফেলে পেছনে তাকায় দাঁড়িয়ে থাকা লুইসের দিকে। তারপর, লুইস, শালার লাশটাকে রমনা থানার সামনের বট গাছটায় ঝুলিয়ে দিয়ে এসো। ওকে বস। লুইস চলে যেতেই তৌফিকের সামনে এসে দাঁড়ায় স্টিফেন। তৌফিক চোখ তুলে স্টিফেনের দিকে তাকাতেই স্টিফেন একটা হাসি দিয়ে বলে ওঠে, বস, আবারও একটা কোটি টাকার চালান হাতের নাগালে চলে এসেছে। তাই নাকি? জি বস, এই চালানটা এখানে একটা লোকাল মাস্তান রাসেলের গোডাউনে যাবে। কিছুটা ভুল বললে স্টিফেন। চালানটা রাসেলের নয়, যাবে আমার গোডাউনে। যাও, কাজে লেগে পড়ো, আমি আজ আসছি। কথাটা বলেই তৌফিক চলে আসে গোডাউন থেকে। একা একা হাঁটছে তৌফিক। নিস্তব্ধ রাত। স্টিফেনকে কাজে পাঠিয়ে তৌফিকের মনে তেমন একটা ভালো লাগা কাজ করছে না, কারণ স্টিফেন এসব কাজে নতুন। তবু ভরসা করে তৌফিক স্টিফেনকেই পাঠিয়েছে। হাঁটতে হাঁটতে তৌফিক চলে আসে চৌরাস্তার মোড়ে। এমন সময় কয়েকটা লোক এসে দাঁড়ায় তৌফিকের সামনে। তারপর, কিরে বেটা, কোথায় যাস? বাসা ক্যান্ডি, কিছু বলবি? হা হা হা, আমরা কথা বলি কম, চুরি চালাই বেশি, বুঝলি? এখন যা আছে তোর পকেটে দ্রুত বের করে দে, নয়তো। কথাটা বলেই লোকগুলো পকেট থেকে ছোট বার্মিস চাকু বের করে তৌফিকের সামনে ধরে। তৌফিক মুচকি হেসে বলে, পকেট থেকে জিনিস বের করলে সহ্য করতে পারবি তো? দোষ শালা, চিনোস আমায়? ভয় দেখাস আমাদের? শালা, আমরা হলাম রাসেলের লোক, বুঝলি? রাসেলকে চিনিস তো? ওসব রাসেল টাসেলকে চেনার সময় আছে নাকি বল? তাও বল শুনি, কি এই রাসেল? রাসেল দা ডন অফ কিং, এই এলাকার বাপ, বুঝলি? ও, তার মানে তুই সেই রাসেল বাপের পোলা? এই, মুখ সামলে কথা বল। এই আকাশ, শালার পকেট থেকে মালগুলো বের কর। লোকটার কথা শুনে যে আকাশ নামের ছেলেটা তৌফিকের দিকে এগিয়ে আসতে নেবে, অমনি তৌফিক আকাশের হাত টেনে ধরে এক মোচড় দিতে মট করে এক শব্দ হয়, সাথে আকাশের গগন ফাটানো চিৎকার। আহ! তৌফিক ডেভিলদের মতো হেসে ওঠে। কি আকাশ, বের করবি না আমার পকেট থেকে মাল? খড় খড়, দেখি বের করে নে মোবাইলের টাকা। শালা, তোকে আজ। বাকিটা বলার আগেই তৌফিক কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে আকাশের কপাল বরাবর শুট করে। অমনি লোকগুলো ভয় পেয়ে কাঁপতে শুরু করে আর বলে ওঠে, বস বস, ভুল হয়ে গেছে, আমরা চিনতে পারিনি আপনাকে। বস প্লিজ, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তোদের আজ ছাড়বো, আর খালি তোরা আমাকে মারতে চলে আসবি? তা তো হবে না বাচ্চু। কথাটা বলেই তৌফিক পরপর লোকগুলোর মাথায় হেড শুট করে। সেখান থেকে চলে আসে বাসায়। দরজায় একটানা কলিং বেল বাজিয়ে চলেছে তৌফিক, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। দেখেই কিছুটা বিরক্ত হয়ে ওঠে তৌফিক। রাগে দরজায় ধুপ করে এক লাথি মারতেই দরজা আপনা আপনি খুলে যায়। তৌফিক কিছুটা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। এত সহজে দরজা ভেঙে যাবে ও ভাবতেই পারছে না। সে যাই হোক, তৌফিক ওসবে পাত্তা না দিয়ে নিজের মতো করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে পড়তেই রাজ্যের ঘুম চলে আসে তৌফিকের চোখে। কেউ বিশ্বাসই করবে না তৌফিককে দেখে যে এই তৌফিক একটু আগে 6টা খুন করে এসেছে। ভাইয়া, ভাইয়া, ওই ভাইয়া। ছোট বোন নিতুর ডাকে তৌফিকের ঘুম ভেঙে যায়। কিছুটা বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায় নিতুর দিকে। নিতু তৌফিকের দিকে হাসি মুখে তাকিয়ে আছে, যেটা দেখে আপনা আপনি তৌফিকের মুখেও হাসি ফুটে ওঠে। বিছানা থেকে উঠে বসে তারপর, কিরে বোন, এত সকাল সকাল ডাকছিস কেন? কিছু কি হয়েছে? হি হি, হয়নি বলতে অনেক কিছুই হয়েছে। তাই নাকি? তা একটা একটা করে বল, কি হয়েছে শুনি আমি। গতকাল রাতে তুমি কোথায় গিয়েছিলে জানো? বাবা বাসায় এসে তোমাকে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেছে। পুরো বাসায় খুঁজতে হবে কেন শুনি?
আমি কি বাচ্চা নাকি যে যেখানে সেখানে থাকবো? আমার রুমে আমি নেই মানে ধরে নিবি আমি বাসায় নেই? সেটা বাদ দাও, গত রাতে তুমি দরজা ভেঙে ভিতরে কিভাবে ঢুকেছো শুনি? এত হাই সিকিউরিটি থাকার পরও তুমি ভেঙে ফেলেছো দরজা, যেটা দেখে বাবা এখনো মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। ভাঙবো না তো কি করবো শুনি? এতবার কলিং বেল বাজিয়েছি কিন্তু তোদের কোনো পাত্তা নেই। দরজা খোলার তাই তো ভেঙেছে। বাবা কলিং বেলের ব্যাটারি খুলে রেখেছিল যেন তুমি এসে ডিস্টার্ব না করো। হয়েছে বোন, এখন আর কিছু শুনবো না। তো এখন 1 কাপ চা নিয়ে আয়, আমি গোসল করতে গেলাম। কথাটা বলে তৌফিক আর দেরি না করে দ্রুত বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে চলে যায়। গত রাত থেকে ওর শরীর ঘিন ঘিন করছিল। কতগুলো খুন করার পরও সে গোসল করেনি ভেবেই নিজেই নিজেকে গালি দিতে থাকে। পাক্কা 1 ঘন্টা গোসল করে রুম থেকে বের হতেই দেখে টেবিলের উপর চায়ের কাপ রাখা। চায়ের কাপ হাতে নিয়ে 1 চুমুক দিতেই দেখে পুরো চা ঠান্ডা। তাই কি আর করার, চাকে জুস ভেবে 1 ঢোকে গিলে ফেলেই তৌফিক। তারপর রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় এমপি আর সাহেব বসে আছেন সোফায়, মাথায় হাত দিয়ে। তৌফিক মুচকি হেসে আরমান সাহেবের সামনে গিয়ে বসতেই আরমান সাহেব মাথা থেকে হাতটা সরিয়ে তৌফিকের দিকে তাকায়। তারপর, এই হারামি, তোর কি কোনোদিন আক্কেল জ্ঞান কিছুই হবে না? সকাল সকাল বাবা এসব ভালো লাগে না। একটু শান্তি মতো বসে থাকতে দাও তো, খুব খিদা পেয়েছে। তো আমাকে বলছিস কেন? তোর মাকে গিয়ে বল না ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তৌফিকের চেহারা মুহূর্তেই গোমরা হয়ে যায়। ও ভাবতেই পারেনি ওর বাবা হুট করে ওর মরা মাকে নিয়ে কথা বলবে। তবু তৌফিক কিছুটা নিচু স্বরে বলে, মা তো বেঁচে নেই, থাকলেও তো আমাকে আর খাবার চাইতে হতো না, তার আগেই হাজির হয়ে যেত। যাই হোক, আমি আসছি, কলেজের সময় হয়ে গেছে। তৌফিক সোফা থেকে উঠতে যাবে তার আগেই নিতু এসে তৌফিককে বসিয়ে দেয়। তারপর, ভাইয়া তুমিও না খুব বেশি বেশি করো সব সময়। আমার আম্মু কি তোমার আম্মু না? তৌফিক কিছু বলতে যাবে তার আগেই আরমান সাহেব বলে ওঠে, এত রাগ আর জিদ ভালো না, বুঝলি? আমি মানছি আমি দ্বিতীয় বিয়ে করেছি, তা না হলে এই যে সকাল দুপুর রাত খাবার পাচ্ছিস, সেটা কি তুই পেতি? দেখুন আরমান সাহেব, এত কথা আমি বলতে চাই না এবং শুনতেও চাই না। জাস্ট চুপ করুন। আমার ইচ্ছা কুসকুস, বুঝতে পেরেছেন? দেখ মা নিতু, তোর বড় ভাই দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে, নিজের বাবার নাম ধরে ডাকছে। দূর, তোমাদের বাবা ছেলেকে নিয়ে আমি আর পারি না। টম এন্ড জেরির মতো লেগেই থাকো তোমরা। ভাইয়া আসো, খাবে। আর বাবা মাথায় হাত দিয়ে বসে না থেকে তাড়াতাড়ি উঠে দরজার সিকিউরিটি আরো বাড়াও। রাতে ভাইয়াই তো একাই দরজা ভেঙে ফেললো। চোট্টর আসলে না জানি কি করে। আরমান সাহেব কিছু বললেন না, তবে মাথা নাড়িয়ে তিনি চলে গেলেন। তৌফিকও আর দেরি না করে খাবার টেবিলে গিয়ে বসে। কোনো রকমে নাস্তা করেই বাড়ি থেকে বের হয় কলেজে যাওয়ার জন্য। নিজের মোটরসাইকেল নিয়ে কলেজে আসতেই তৌফিকের সামনে চলে আসে লুইস আর স্টিফেন। তৌফিক মোটরসাইকেলটা রেখে ওদের দিকে এগিয়ে যায়। তারপর, কি খবর লুইস আর স্টিফেন? বস ভালো, কিন্তু ভেতরে কিছু খবর আপনাকে বললে হয়তো খারাপ খবর হতে পারে। মানে? বস, গতবারে আমাদের 2জন কর্মী নিহত হয়েছে রাসেলের লোকের কাছে। স্টিফেন, এর মানে তুমি গতকাল রাতে ব্যর্থ হয়েছ? বস, আমাকে ক্ষমা করবেন, আমি সব কিছু সামলেই এনেছিলাম। গাড়িগুলো নিজের কবজায় নিয়ে গোডাউনের দিকে নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে কতগুলো মোটরসাইকেল এসে গাড়িগুলোকে আটকিয়ে প্রচুর গুলি বর্ষণ করে। তার কারণে আমরা পালিয়ে আসলেও গাড়ির ড্রাইভিংয়ে থাকা আমাদের কর্মী নিহত হয়। তাদের দেহ আমরা দাফন করে ফেলেছি বস। এখন এখানে না থেকে তোমরা যাও। লুইস আর স্টিফেন চলে যেতেই তৌফিকের সামনে এসে দাঁড়ায় রিয়া। তৌফিক রিয়াকে দেখে কিছুটা বিরক্ত হয়ে যায়, কারণ এই এক রিয়াকেই ও সহ্য করতে পারে না। পুরো কলেজের সবাই, এমনকি স্যার ম্যাডামও যাকে ভয় করে, সেখানে রিয়া তৌফিককে কিছুই মনে করে না। করবেই বা কেন? রিয়ার বাবা যে তৌফিকের বাবার মতোই এমপি। আই তৌফিক, তোমাকে আমি সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসেছিলে? বসেছিলাম কই, মাত্র আসলাম, ক্লাসে যাব। দূর, তোমার আর ক্লাস? আমি সামনে আসলে তোমার ক্লাস থাকে, তাই না? কই না তো, আমার সব সময়ই ক্লাস থাকে, কিন্তু আমি তোমার জন্য কোনো ক্লাসই করতে পারি না। দূর, তুমিও না, চলো না আজ আমরা ঘুরতে যাব। ওই তুমি কি বলো তো, আমাকে কি নিজের বয়ফ্রেন্ড মনে হয় যে যখন খুশি তখন ঘুরতে নিয়ে যাওয়ার বায়না করবে? বয়ফ্রেন্ড হলে সমস্যা কই, দেখতে কিন্তু আমি মোটেও খারাপ না।
তবুও আমি তোমার বয়ফ্রেন্ড হব না, বুঝলে? এখন যাও ক্লাসে, আমাকেও যেতে হবে। আরে দূর, ক্লাস আমার আর তোমার বাবা এমপি বুঝলে এমপির ছেলে মেয়ে ক্লাস করা লাগে নাকি? এমনি পাশ হয়ে যাবো আমরা। তার চেয়ে চলো না আমরা দুজন কোথাও থেকে ঘুরে আসি। অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না। তৌফিক জানে একে যতক্ষণ পর্যন্ত না ঘুরতে নিয়ে যাবে ততক্ষণ ছাড়বে না, তাই আর কোনো উপায় না পেয়ে বলে, আজই লাস্ট, কিন্তু এরপর আর আমি ঘুরতে নিয়ে যাব না। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, এখন চলো না প্লিজ। কি আর করার। তৌফিক রিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন ঘোরাঘুরি শেষ করে রিয়াকে ওর বাসায় রেখে তৌফিক বাসায় আসতেই তৌফিকের ফতমার চেঁচামেচি শুরু হয়। এটাই হওয়ার কথা ছিল, তৌফিক সেটা আগে থেকেই জানতো, কারণ নিতু বা তৌফিকের বাবা কেউ বাসায় নেই। তৌফিক চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসতেই তৌফিকের সৎমা তৌফিকের সামনে এসে বলে, এই তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? সারাদিন টোটো করে ঘোরাঘুরি করিস। বলি বাসায় যে বাজার নেই সেটা কি জানিস? তোকে কি বসে বসে খাওয়াবো? বাসায় আসতে না আসতে খাওয়ার মতো খাকা করতে শুরু করেছেন কেন শুনি? একটু শান্তিতে বসতে দিবেন তো? কি বললে আমি কাকা করি? হারামজাদা, আমার স্বামীর টাকায় খাবি আবার আমাকে এই কথা বলবি কাকা? যা তাড়াতাড়ি বাজার আন, নয়তো আমি এক্ষুনি তোর বাবার কাছে নালিশ করবো তুই মদ খেয়ে বাসায় এসেছিস। তাই নাকি? এটা বললেই বুঝি বিশ্বাস করে নিবে বাবা আমি মদ খেয়ে বাসায় এসেছি? তুই কি ভেবেছিস আমার কথা শুনবে না তোর বাবা? তুই আমাকে তবে এতদিনে এই চিনলি বোকা? তৌফিক কিছু বলতে যাবে তার আগে দরজায় কেউ কলিং বেল বাজায়। কলিং বেল বাজানোর শব্দ শুনি তৌফিকের সৎমা চলে যায় দরজা খুলতে, আর তৌফিক সোফাতেই বসে থাকে। আসলে তৌফিকের বাবা আর বোন নিতু এসেছে। তাদের দেখে তৌফিকের সৎমা চুপ হয়ে যায়। দেখো তৌফিকের আম্মু, সব বাজার করে এনেছি। আমরা বাপ বেটি আর কোনো কথা বলবো না আজ থেকে 10 দিন। দেখুন নিতোর বাবা, আমাকে তৌফিকের মা বলবেন না, আমি কখনোই তৌফিকের মা হতে পারবো না। তুমি যে কি বলো না মা। নিতু তুই ছোট বুঝেছিস, ছোটদের মতোই থাকবি, কখনো বেশি কথা বলতে আসবি না, তবে মারবো একটা থাপ্পড়। নিতু ধমক শুনে আর কিছু না বলে চলে যায় ওর রুমে। আরমান সাহেবও চুপচাপ চলে যায় তার রুমে। তৌফিক টিভি অন করতেই দেখতে পায় হেডলাইনে বড় বড় করে লেখা, বগুড়া জেলা সদরে আবারও খুন। তৌফিক টিভি নিউজটা দেখে টিভি অফ করতে যাবে অমনি টিভিতে লাশের গায়ে একটা চিহ্ন দেখতে পায়, ব্ল্যাক ক্রস। তৌফিক দ্রুত টিভি অফ করে উঠে দাঁড়ায় বাইরে যাওয়ার জন্য। এমন সময় নিতু এসে তৌফিককে বলে, ভাইয়া, এখন আমাদের শহরটা ভালো নেই, খুন হয়েছে অনেকগুলো। তুমি রাতে বাইরে যেও না, বলার তো যায় না যদি তোমার কিছু হয়ে যায়। তৌফিক কিছু বলে না, চুপচাপ নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই জেগে থাকবো, আমি এই যাব আর এই ফিরে আসবো। আর হ্যাঁ, আসার সময় তোর জন্য কিটক্যাট চকলেট অবশ্যই আনবো। কথাটা বলে তৌফিক আর দেরি না করে চলে আসে গোডাউনে। তৌফিক গোডাউনে ঢুকতেই লুইস আর স্টিফেন এগিয়ে আসে তৌফিকের সামনে। তারপর, বস, হঠাৎ না বলেই চলে আসলেন যে, কোনো খবর আছে কি? কোনই খবর নেই, বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই আসলাম। একটু আগে টিভি চালু করছিলাম, দেখলাম গত রাতের খুনগুলো নিয়ে হেডলাইন বের হয়েছে। জি বস, আমরা নিজেরাও দেখেছি। এখন আমরা কি করতে পারি? কিছু করতে হবে না, আমাদের করারও কিছুই নেই। কারণ হলো আমাদের কোনো শত্রু এখনও নেই যে তাকে ধরার জন্য আমরা কাজ করব। জি বস, এভাবে সারাদিন বেকার বসে থাকতে আমাদের আর ভালো লাগছে না। তাহলে সারাদিন শুয়ে থাকবে, তাহলেই তো হয়। বস, আপনি মজা করছেন? কেন, মজা করা কি উচিত নয় এই সময়? বস, গতকালকে আপনি কি আবারও খুন করেছিলেন বাসায় যাওয়ার সময়? হ্যাঁ, কয়েকটা করেছিলাম। শালারা লোক না চিনে ভুল জায়গায় এসেছিল ডাকাতি করতে, বুঝিয়ে দিয়েছি শালাদের কার সাথে পাঙ্গা নিতে এসেছিল। দেখলি, স্টিফেন তোকে বলেছিল না এই কাজ বস ছাড়া আর কেউ করেনি? লুইস, এটা দাও তো। চলো ভিতরে যাই, আমাদের অনেকগুলো কাজ করতে হবে, বুঝলে? ওকে বস, আসুন। তৌফিক লুইস স্টিফেনের সাথে ভেতরে চলে যায়। এদিকে আফজাল চৌধুরী তার লোকদের ঠাস ঠাস করে থাপ্পড় মারে কয়েকটা। তারপর আগুন ঝরানো কণ্ঠে গর্জে উঠে বলতে থাকে, কার এত বড় সাহস সুজন আমার লোকদের খুন করেছে? আফজাল চৌধুরীর এমন গর্জে ওঠা দেখে সুজন কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বস বস আমি সঠিক জানি না, তবে আমি খোঁজ খবর নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমি আপনাকে নাম বলতে পারবো কে খুন করেছে আমাদের লোককে। আমি কোনো কথা শুনতে চাই না সুজন, আমি চাই রক্তের বদলে রক্ত। কারণ এত বুকের পাটা আমার লোকের শরীর থেকে রক্ত বের করে নিয়েছে, তাকে আমি দেখতে চাই, তাও জীবিত।
ওকে বস, ওই হারামজাদাকে আমি কিছুতেই ছাড়বো না। যেভাবেই হোক জীবিত আপনার সামনে তুলে নিয়ে আসবো। হ্যাঁ তাই করো। আমি নিজ হাতে শালার বুক চিরে দেখতে চাই শালার কত বড় কলিজা আমার লোকের গায়ে হাত দেয়। কথাটা বলে আফজাল চৌধুরী ভূগর্ভের সিক্রেট রুম থেকে বের হয়ে আসে। এদিকে সুজন আফজাল চৌধুরীর ডান হাত। কিছুটা চিন্তিত হয়ে নিজের চেয়ারে বসে পড়ে। এমন সময়ে সুজনের ডান হাত রাসেল এগিয়ে এসে বলে, বস, এভাবে চিন্তায় পড়ে গেলেন যে? দেখলি না বেটায় এমপি কতটা রেগে গিয়েছে কয়েকটা খুন হওয়ার কারণে। এখন কি করে ওই শয়তান বেটাকে হাজির করবো ভাবছি। আরে বস, এখানকারই কোনো লোককে সেই শয়তান বানিয়ে চালান করে দিন না, তাহলে তো মিটে গেল। সেটা করা গেলে তো করতামই রাসেল, তবে এইবারে মামলাটা কিন্তু অন্যরকম। এখানে আমাদের লোককে খুন করা হয়েছে, খুবই ভয়ানক ব্যাপার বুঝলে। আমাদের লোক বলতে তুমি আমিও কিন্তু তাদের মাঝে পড়ি। বস, এবার বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন আমাদের লোক খুন হওয়া মানে আমরাও বিপদে আছি। হ্যাঁ তাই, আমাদের দ্রুত ওই শয়তান বেটাকে ধরে ফেলতে হবে। তার আগে চলো ওসি নিজামের সাথে দেখা করে আসি। ওকে বস, চলুন। ওসি নিজাম নিজের টেবিলে বসে সারাদিনের ঘুষের টাকাগুলো গুনছে। ঠিক সেই সময় দরজায় হাবিলদার নক করে। নিজাম কিছুটা বিরক্তি নিয়ে বলে, হাবিলদার, তোমাকে না বলেছি এই সময়ে একদম নক করবে না? হাবিলদার কিছুটা ভয় ভয় বলে, সরি স্যার, আসলে এমপি আফজাল চৌধুরীর লোক এসেছিল আপনার সাথে দেখা করতে। ওসি নিজামের চোখ মুহূর্তেই চকচক করে ওঠে, কারণ এমপির লোক মানেই ঘুষের টাকা পাওয়া। কি? তাড়াতাড়ি পাঠিয়ে দাও, সাথে চা নিয়ে এসো। সুজনা রাসেল ওসি নিজামের রুমে ঢুকতেই ওসি নিজাম দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম সুজন ভাই, হঠাৎ এতদিন পর আপনার দেখা পেলাম। আরে রাখো তোমার সালাম, বহুত বড় খারাপ খবর নিয়ে আসলাম তোমার কাছে। সে কি খারাপ খবর? বলুন বলুন শুনি, কিসের সেই খারাপ খবর? গত রাতে আমাদের 7 জন লোককে খুন করেছে কোনো এক শয়তানের বাচ্চা। কি? কার এত বড় সাহস সুজন ভাই? বলুন আমায়, আমি এক্ষুনি শালাকে তুলে এনে এমনভাবে রিমান্ডে নিব, জীবনে আর আপনার লোকের দিকে চোখ তুলে তাকাবে না। ওসি বলে কি? বস, আরে ওসির বাচ্চা, আমরা পেলে তোর কাছে আসি, আমরাই তো ডাইরেক্ট শালাকে পগার পাড়ে পাঠিয়ে দিতাম। ইয়ে না মানে? রাসেল, কি দরকার ওসিকে ভয় দেখানোর? ওসি বসো, একটা জরুরি কথা বলি। তুমি দ্রুত গতকাল রাতে যেখানে খুন হয়েছে তার আশেপাশে সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করে অপরাধীকে ধরে জেলে আনো, বাকিটা আমরা দেখে নিব। জি জি, আপনি যা বলবেন সুজন ভাই তাই হবে। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ঠিক আছে, তবে আজ উঠছি নিজাম। সুজন রাসেল চলে আসতে যাবে অমনি ওসি নিজাম বলে ওঠে, ভাই ইয়ে না মানে? সুজন পেছনে ঘুরে বুঝতে পারে ওসি নিজাম কি বলবে, তবে তার আগেই পকেট থেকে 1000 টাকার এক বান্ডেল নিজামের দিকে ছুঁড়ে মেরে বলে, এটা চা খাওয়ার জন্য দিলাম, বাকি আরও দেব, তবে হ্যাঁ সেটা কাজ হওয়ার পর। কথাটা বলেই সুজন রাসেল থানা থেকে বের হয়ে চলে যায়। এদিকে ওসি নিজাম টাকার বান্ডেল থেকে 2টো নোট বের করে হাবিলদারকে ডেকে তার হাতে তুলে দেয়। তারপর, হাবিলদার পুরো এলাকায় ফোর্স পাঠাও, সবগুলো বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আমার চাই। ওকে স্যার। ওসি নিজাম নিশ্চিন্তে আবারও নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। এমন সময় তার ফোনে কল আসে। হ্যালো, ওসি নিজাম। জি জি স্যার বলুন। সুজন গিয়েছিল ওখানে? জি স্যার, একটু আগে এসেছিল, আমাকে ওই শয়তান বেটাকে ধরতে বলে গেল। তার মানে তুমি কোনো কাজই করো না, বেটা সারাদিন চেয়ারে বসে ঘুমাও। আমার লোক খুন হলো অথচ তুমি চেয়ার থেকে নড়নি। আমাকে রাগিও না নিজাম, তার পরিণাম কিন্তু একদম ভালো হবে না। জি জি স্যার, আমি সব বুঝতে পেরেছি। আমি অলরেডি ফোর্স পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ধরা পড়বে ওই বেটা, আপনি নিশ্চিন্তে থাকুন। না নিজাম, আমি নিশ্চিত হতে পারছি না যতক্ষণ না ওই বেটা শয়তানকে আমি নিজে হতে বুক চের কলিজাটা না দেখতে পারি। ওর কলিজা কত বড় আমার লোককে গুলি করে মেরে ফেলে। স্যার আপনি শান্ত হন, আমি সব কয়টাকে খুঁজে খুঁজে বের করে আনবো, আপনি শুধু আমাকে কিছু সময় দিন। উপাস থেকে আফজাল চৌধুরী আর কোনো কথা ভেসে আসে না। কল কেটে যায়। ওসি নিজামও আর বসে থাকে না, চেয়ার ছেড়ে দ্রুত নিজেও বেরিয়ে পড়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্য। পুরো এলাকা শুনশান নীরবতা, হবেই বা না কেন, পুরো এলাকায় আতঙ্কে ছেয়ে গেছে। সবাই ভয় পাচ্ছে, খুন হয়েছে। খুন ছোট থেকে বড় সবার মুখে একটাই কথা, খুন হয়েছে, তাও একসাথে 7টা, রাত 10টা। তৌফিক গোডাউন থেকে চুপি চুপি বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকে। তৌফিকের কাছে আজকে রাস্তা কেন যেন বেশি নীরব লাগছে, ধুধু মরুভূমির মতো অবস্থা।
এমন সময় তৌফিকের সামনে এসে একটা গাড়ি দাঁড়ায়। হ্যাঁ, গাড়িটা পুলিশের। গাড়ি থেকে নেমে আসে ওসি নিজাম। তৌফিককে এত রাতে বাইরে দেখে ওসি নিজাম দ্রুত তৌফিকের সব কিছু সার্চ করতে নেবে, তার আগেই তৌফিক বলে ওঠে, এই অফিসার, গায়ে হাত দেওয়ার আগে পরিচয়টা তো জেনে নিবি। আমি কে? ওসি নিজাম তৌফিকের এমন কথা শুনে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড়গুলো সবগুলো তৌফিকের ঠোঁট আর গালে লাগে। তৌফিকের চোখ ঝাপসা হয়ে যায়, আর ওসি নিজাম রাগে গর্জে উঠে বলে, শালা আমার এলাকায় এসে আমার উপরে মাস্তানি দেখাও? চেনো আমাকে? আমি ওসি নিজাম। হ্যাঁ, ওসি নিজাম, তোর 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো। হাবিলদার, তুলো শালাকে। আজের হাড্ডি ভেঙে তবে আমি বাসায় গিয়ে মাটন গিয়ে ভাত খাবো। তার আগে এক বিন্দু পানিও খাবো না আমি। হাবিলদার তৌফিককে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তুলে। তৌফিক শুধু হাবিলদারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় আর ফিসফিস করে বলে, সহ্য করতে পারবি তো যখন জানবি আমার পরিচয় কি? হাবিলদার শুনিও না শোনার ভান করে তৌফিককে থানায় নিয়ে চলে আসে। তৌফিক আগের মতোই চুপচাপ লকআপে অপেক্ষা করতে থাকে। এদিকে ওসি নিজাম লাঠিতে গরম সরিষার তেল মেখে যেই লকআপে আসতে নেবে, তার আগেই হাবিলদার ওসি নিজামকে থামতে বলে, স্যার, সিসিটিভি ফুটেজ তো পেয়ে গেছি, চলুন না আগে সেটাই দেখি। আফজাল চৌধুরী তো মনে হয় খুব রেগে আছে। তিনি বেশি রেগে গেলে আমাদের আবার আরাম করে ঘুম হবে না। তুমি বেটা ঠিক বলেছো, দেখি সিসিটিভি ফুটেজে চালু করো। ওসি নিজাম আর হাবিলদার সরু চোখে তাকিয়ে আছে মনিটরের দিকে। যেখানে খুন হয়েছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ফুটেজ সংরক্ষণ করা যায়নি। তবে সেই রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে এনেছে হাবিলদার। একটানা 1 ঘন্টা দেখার পরও কাউকে দেখতে না পেয়ে যেই ওসি নিজাম উঠতে নেবে, অমনি হাবিলদার বলে ওঠে, স্যার স্যার দেখুন, এক বেড়া হেঁটে যাচ্ছে। ওসি নিজাম দ্রুত ছেলেটার দিকে তাকিয়ে হাতে থাকা লাঠিটা নিয়ে দৌড়ে চলে আসে লকআপে। সাথে হাবিলদারও আসে। তারপর, স্যার হঠাৎ কি হলো? আপনার এভাবে দৌড়ে আসলেন যে? আরে হাবিলদার, এই যে শালা তুলে এনেছি, এই বেটাই তো মনিটরে দেখা শয়তান। ভালো করে মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আরে হ্যাঁ স্যার, তাই তো। এই তো। কিরে শালা, তাহলে তুই খুন করেছিস আফজাল চৌধুরী লোককে? মুখ সামলে কথা বল হাবিলদারের বাচ্চা। তুই কি জানিস কাকে তুলে এনেছিস? থানায় একটা ফোন দিব রে, আর তুই কেন তোর 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ফেলবে। স্যার বেটা শয়তান বলে কি? এতগুলো খুন করার পরও হালার তেজ কমেনি? দিন তো কয়েকটা লাগিয়ে। বলতে দেরি, ওসি নিজাম তৌফিককে মারতে দেরি করেনি। লাঠির আঘাতে তৌফিক ঘুমিয়ে উঠতে থাকে। এদিকে রাত 12টা পার, তবুও নিতু ঘুমোতে যাচ্ছে না দেখে তৌফিকের বাবা আরমান সাহেব আর তৌফিকের সৎমাও ঘুমোতে যায়নি। মা নিতু, প্লিজ চল ঘুমাতে। তৌফিকের ঠিক নেই কখন যে আসে। তুই এভাবে আর কতক্ষণ বসে থাকবি শুনি? না না না, বলেছি না তোমাদের আমি কিছুতেই ভাইয়ার হাত থেকে কিটক্যাট চকলেট না নেওয়া পর্যন্ত ঘুমাতে যাবো না। আচ্ছা দেখি, আমি তোকে 1000টা কিটক্যাট চকলেট নিয়ে দেব। তুই কোনো টেনশন করিস না, আমি যাচ্ছি কিনতে। না 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 বাবা, তোমরা কিন্তু এখন আমায় রাগিয়ে দিচ্ছ। আমি কিছুতেই তোমার থেকে চকলেট নিব না। আমি ভাইয়ার হাত থেকে মাত্র একটা চকলেটই নিব। উফ, দিন দিন আমার মেয়েটার পাগলামি বেড়েই যাচ্ছে। এই নিতু, আব্বু যাওয়াতে দেখে আসতো তোর গুণধর ভাইটা কোথায়। যেখানেই পাবে কান ধরে টেনে নিয়ে আসবে সোজা আমার মেয়ের সামনে। খবরদার বাবা, ভাইয়াকে কিছু বলবে না, তাহলে আমি কিন্তু কান্না করব। উফ, আমি পড়েছি 2টা নাই, যাই দেখি। এত রাতে থানা থেকে আসি, না জানি রাতে পুলিশ সন্দেহের বশে তুলে নিয়ে গেল না তো। কথাটা বলতে বলতে আরমান সাহেব তার ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। এদিকে ওসি নিজাম তৌফিককে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। তবুও তৌফিকের মুখ থেকে কিছুই বলাতে পারেনি। আগের ন্যায় দিব্যি 32টা দাঁত বের করে হেসে চলেছে। ওসি নিজাম নিজের পরনের টি শার্ট খুলে তৌফিকের চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, এ শালা বল, খুনগুলো কে করেছে? আমি শতভাগ নিশ্চিত খুনগুলো তুই করেছিস, কারণ তোর কাছে আমি পিস্তল পেয়েছি। তোর সময় খুব তাড়াতাড়ি শেষ হবে রে, খুব তাড়াতাড়ি শেষ। সহ্য করতে পারবি তো? শালা, এখন আমার মুখের উপর কথা বলছিস? তোকে আজ আমি। বাকিটা বলার আগেই হাবিলদার দৌড় এসে নিজাম সাহেবকে বলে, স্যার স্যার, এমপি আরমান সাহেব এসেছে। দূর, আবার আরেকজন এসে হাজির কি হলো? স্যার, ছেলে নাকি এখনো বাসায় ফেরেনি, তাই এখানে এসেছে। তৌফিক হাবিলদারের কথা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে।
হাসতে হাসতে বলে ওঠে, বাসায় ফিরবে কি করে হাবিলদার? তুই তো আমাকে এখানে তুলে এনে খাতিরদারি করলি। মানে আপনি এমপি আরমান সাহেবের ছেলে? তৌফিক কিছু বলতে যাবে তার আগেই আরমান সাহেব চলে আসে লকআপের সামনে, আর এসে তৌফিককে খালি গায়ে দেখে রাগে গর্জে ওঠে। কার এত বড় সাহস আমার ছেলেকে এইভাবে মেরেছে? ওসি নিজাম, আমার ছেলেকে কেন মেরেছিস? কি স্যার, এটা আপনার ছেলে? না, আমার ছেলে না হলে আমি এটা বলতাম। বল, কোন কারণে আমার ছেলেকে মেরেছিস? স্যার আমার ভুল হয়ে গেছে। আসলে স্যার, গত রাতে কয়েকটা খুন হয়েছে, প্লাস আজকে টহল দেওয়ার সময় আপনার ছেলেকে পিস্তল সহ পাই, তাই ভেবেছিলাম এই খুন করেছে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি সত্যি বলছি, বুঝতে পারিনি এটা আপনার ছেলে। আরমান সাহেব অগ্নি দৃষ্টিতে নিজামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তৌফিককে বলে, বাবা, তুই ঠিক আছিস তো? এত মার খাওয়ার পরও ঠিকঠাক কী হবে, তবুও সমস্যা নেই, আমি ভালো আছি। তবে আবার এইভাবে পাগলের মতো হাসিস কেন? চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তার দরকার নেই বাবা, আমি ঠিক আছি, চলো যাওয়া যাক। কথাটা বলে তৌফিক ওর বাবাকে নিয়ে থানা থেকে বের হয়ে আসে। তারপর, বাবা তুমি যাও, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে তবেই আমি বাসায় যাব। না, তোর আর কোনো কাজ করতে হবে না, চল বাসায়, এইভাবে তোকে আর ছাড়া যাবে না। বললাম তো বাবা, আমি ঠিক আছি, তবুও কেন এমন বাচ্চাদের মতো করছো? আমার কথা জানি তুই শুনবি না, তবে নিতুর জন্য তো চল। সে জেদ ধরে বসে আছে, তোর হাত থেকে চকলেট না নেওয়া পর্যন্ত নাকি সে ঘুমাবে না। দেখ, রাত প্রায় 1টা বাজে, ওর জন্য হলেও তো চল। তৌফিক নিতুর কথা শুনে আর কিছু বলে না, চুপচাপ গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। তৌফিককে ড্রাইভিং সিটে বসতে দেখে আরমান সাহেব বলে ওঠে, এ কি, তুই ড্রাইভ করবি? বাবা এত কথা না বলে গাড়িতে উঠে পড়ো, ভালো লাগছে না আমার। আরমান সাহেব ভয়ে ভয়ে গাড়িতে উঠে পড়ে, কারণ তিনি জানেন তৌফিকের গাড়ি চালানো আর প্লেন চালানো একই। 30 মিনিটের রাস্তা তৌফিক 10 মিনিটেই পার করে চলে আসে বাসায়। দরজায় কলিং বেল চাপতেই নিতু দৌড়ে এসে দরজা খুলে দেয়। তারপর তৌফিককে দেখে কিছুটা অভিমানী কণ্ঠে বলে, দেখলে বাবা, ভাইয়া আমার কথা ভুলেই গিয়েছিল। না রে মা, ভুলিনি। ওই শালা পুলিশের বাচ্চা তোর ভাইকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হলো। কি, ভাইয়া তোমাকে পুলিশ মারেনি তো? তৌফিক হালকা একটা হাসি দেয়। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, মাথা ঘুরছে ওর খুব। নিতু তৌফিককে চুপ করে থাকতে দেখে তৌফিকের শরীরে হাত দিতেই চমকে যায়। পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। নিতু চিৎকার করে ওঠে, বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকো, ভাইয়ার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আরমান সাহেব তৌফিকের শরীরে হাত দিতেই তিনিও অবাক হয়ে যায়। সত্যি তো জ্বরে পুড়ে যাচ্ছে তৌফিকের শরীর। আরমান সাহেব কোনো রকমে তৌফিককে ওর রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। তৌফিক জ্বরের ঘোরে ভুল বকতে শুরু করেছে। মা গো মা, আমি আসছি তোমার কাছে, একটু অপেক্ষা করো মা, তোমার আর একলা থাকতে হবে না, আমি আর তুমি ওই আকাশে ঘুরে বেড়াবো আর গল্প করব। আরমান সাহেব কথাগুলো শুনে নীরবে চোখের পানি ফেলতে থাকে। এদিকে নিতু বাথরুম থেকে পানি এনে তৌফিকের মাথায় ঢালতে থাকে। নিতু কাঁদছে, তবে নীরবে। এদিকে তৌফিকের সৎমা দরজার আড়াল থেকে তৌফিকের অবস্থা দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। কী বা করবে, তিনি তো তৌফিককে এখনো নিজের ছেলে হিসেবে মেনে নিতে পারেনি। তবে আজ কেন যেন তার চোখে পানি। ডাক্তার এসেছে। আরমান সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছে। ডাক্তার 2টি ইঞ্জেকশন পুশ করে আরমান সাহেবকে বলে, আরমান সাহেব, এভাবে ছেলেটাকে কে মেরেছে? অতিরিক্ত আঘাতের কারণে এমন জ্বর এসেছে। আমি ব্যথা আর জ্বরের ইঞ্জেকশন দিয়েছি, কাল সকালের মাঝে জ্বর ভালো হয়ে যাবে। ঠিক আছে, তবে আজ আসুন। ডাক্তার চলে যায়। নিতু তৌফিকের মাথায় পানি দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ঘুম নিয়ে শুধু আরমান সাহেবের চোখে। তিনি অপলক তাকিয়ে আছে তৌফিকের দিকে। আরমান সাহেবের মতোই আরও একজন জেগে আছে। তিনি হলো তৌফিকের সৎ মা। তার ইচ্ছে করছে তৌফিকের পাশে বসতে আর চিৎকার করে বলতে, বাবা তৌফিক, আমাকে তোর মা হিসেবে মেনে নেই না? বাপ, আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবো। কিন্তু কোনো এক দ্বিধার কারণে তিনি সেটা পারছেন না। আরমান সাহেব আস্তে আস্তে গিয়ে বসে তৌফিকের মাথার পাশে। তারপর তৌফিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, আমি জানি বাবা, তুই আমাকে কখনোই ক্ষমা করবি না, তবে জানিস আমার কলেজাটা আজ অনেক ঠান্ডা।
কতগুলো বছর পর তোর মুখ থেকে বাবা ডাকটা শুনেছি আমি। তোর মায়ের মৃত্যুর জন্য আমাকে দায় করিস, সেটা আমি জানি, কিন্তু আমার কি কোনো দোষ ছিল বল? কেন শুধু শুধু জেদ ধরে বসে আছিস? ভুলে জানা সেই পুরনো অতীত। আমি তোকে খুব ভালোবাসি রে, কিন্তু তুই তো বুঝতেই চাস না। আরমান সাহেব কথাগুলো এক নাগাড়ে বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে আসেন। নিজের রুমে এসে দেখেন তার দ্বিতীয় স্ত্রী ঘুমিয়ে গেছে। আরমান সাহেব স্বল্প হাসেন, তারপর ওয়ার্ড্রব ভেতর থেকে তার প্রথম স্ত্রীর ছবি বের করে। কিছুক্ষণ তাকিয়ে থেকে শুয়ে পড়েন। ভোর হয়ে গেছে, প্রায় আজানের শব্দে নিতুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে বিছানার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। বাবা! নিতুর চিৎকার শুনে আরমান সাহেব দৌড়ে আসেন। তারপর কি কি হয়েছে মা? এভাবে চিৎকার করলি কেন? বাবা, ভাইয়া কই? ও তো ভোরে বেরিয়ে গেছে মা, ওর নাকি কি কাজ আছে। তুমি যেতে দিলে কেন? তুমি কিন্তু বাবা খুব কেয়ারলেস। আমাকে ডাকতে পারোনি? ইস, আমার পাগল ভাইয়াটা না জানি এখন কোথায় কি করছে। আরে আরে, আমার মা কাঁদে কেন? তোর ভাইয়ের জ্বর কমে গিয়েছে, সাথে ব্যথাও, তাই আমি যেতে দিয়েছি। সত্যি তো কমেছে? হ্যাঁ রে মা, এখন তুই নামাজ পড়ে নে, আমি নিচে আছি। কথাটা বলে আরমান সাহেব চলে যায়। নিতু নামাজ পড়তে চলে যায় নিজের ঘরে। এদিকে তৌফিক দাঁড়িয়ে আছে নিজের সেই চিরচেন আস্তানার সামনেই। লুইস আর স্টিফেন হাতে দুটো বড় বড় রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। তৌফিক লুইস আর স্টিফেনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে থাকে, লুইস আর স্টিফেন, জানো গত রাতে ওসি নিজাম আমাকে কিভাবে মেরেছে? বস, আপনাকে যতগুলো আঘাত করেছে আমি শালাকে ততগুলো টুকরো করব। তৌফিক হাসে, তারপর বলে, তো চলো মিশন শুরু করি। শালা এখন ওই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে, যেটা আমার মোটেও ভালো লাগছে না। কেটে টুকরো টুকরো না করা পর্যন্ত আমার শান্তি নেই। তৌফিক, লুইস আর স্টিফেন সহ 20 জন ক্রু দাঁড়িয়ে আছে ওসি নিজামের বাংলোর আশেপাশে। তেমন কোনো গার্ড নেই, যেটাও ছিল তৌফিক সেটাকে শুইয়ে দিয়েছে। ধীরে ধীরে তৌফিক এগিয়ে যায় দরজার দিকে, তারপর পকেট থেকে লেজার বিম বের করে লকের মধ্যে ঢুকিয়ে দিতে লেজার বিমের ভয়ানক রশ্মি লককে মুহূর্তে গলিয়ে ফেলে। তৌফিক সহ সবাই ভেতরে ঢুকে পড়ে। এগিয়ে যেতে থাকে ওসি নিজামের বেডরুমের দিকে। যতই এগিয়ে যেতে থাকে ততই নারীর আর্তনাদ ভেসে আসতে থাকে তৌফিকের কানে। হালকা হাসি তৌফিক, তারপর দেখলে লুইস, ওসি নিজামের বুকের পাটা আছে বলতে হবে। আমাকে এভাবে মেরে সে এখানে নাড়ে নিয়ে ফুর্তি করছে। করে নিক না বস, এটাই তোর জীবনের শেষ ফুর্তি। কথাটা বলে সবাই জোরে হেসে ওঠে। তৌফিক বেডরুমে দরজায় চাপ দেয়। দরজা লক করা। আবারও জুতার মাঝ থেকে লেজার বিম বের করে দরজার লকে ঢুকিয়ে দিতে দরজার লক গলে গিয়ে খুলে যায়। তৌফিক লুইস স্টিফেনদের ইশারা করতে হুড়মুড় করে সবাই ভেতরে ঢুকে যায়। শেষে তৌফিক ভেতরে ঢুকে দেখে ওসি নিজাম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা মেয়ে বিছানার চাদর খামচে নিজের দেহ ঢেকে আছে। তৌফিক প্রথমেই মেয়েটাকে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? ওসি নিজাম তোমার কে হয়? আমার কেউ হয় না। তাহলে ওসি নিজামের বিছানায় কেন তুমি? ফুর্তি করতে এসেছো? একটা মেয়ে কখনোই তার ইজ্জত তার স্বামী ছাড়া কারো কাছে বিলিয়ে দেয় না। আমি এখানে এসেছি বাধ্য হই। মানে? এই নরপশু আমার স্বামীকে বিনা কারণে জেলে রেখেছে আজ 10 দিন হলো। আমি বারবার তাকে অনুরোধ করেছি আমার স্বামীকে ছেড়ে দিতে। আমার ঘরে 2 ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আমি অনাহারে দিন কাটাচ্ছিলাম। কিন্তু এই নরপশু আমাকে বলে, তোর স্বামীকে ছাড়লে আমি কি পাবো? আমি কিছু বলতে পারিনি। শেষে আমার দেহ চায়। এই নরপশু নিজের স্বামী আর ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে নিজের দেহ বিলিয়ে দিতে এসেছিলাম। তবে ভাগ্য সহায় ছিল। ওই নরপশু কিছু করার আগেই আপনি উসিলা হয়ে আমার ইজ্জত রক্ষা করেছেন। এই ক্রু, যাও বোনটাকে সসম্মানে তার বাসায় পৌঁছে দিয়ে আসো। সাথে যা যা কাবার লাগে কিনে দেবে। ওকে বস। বোন শোনো, আমার কথাটা কাউকে বলবে না। তোমার স্বামী আগামীকাল বাসায় চলে যাবে। আমাকে শুধু তোমার স্বামীর নামটা বলে যাও। আমার স্বামীর নাম শহীদ। ঠিক আছে, কোনো চিন্তা করবে না। বাগিনার আর বাগনির সঠিকভাবে যত্ন নিও। এসো এখন। মেয়েটা দৌড়ে এসে তৌফিকের পা চেপে ধরে কেঁদে ফেলে। তৌফিক কোনো রকমে শান্ত করে মেয়েটাকে।
পাঠিয়ে দিয়ে হাসতে হাসতেই ওসি নিজামের দিকে তাকায়। ওসি নিজাম ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তৌফিকের দিকে। কি রে ওসি নিজাম, বল তোর খবর কি? আপনি এখানে কেন? আরে বেটা, আমি এখানে থাকবো না তো খেয়ে থাকবে বল? অবশ্য অনেক আগে তোকে তুলে নিয়ে যেতাম, তবে বাবা আর ছোট বোন নিতুর কারণে কয়েক ঘন্টা বাসায় শুয়ে থাকতে হয়েছে। লুইস, আমার শরীরে কতগুলো আঘাতের চিহ্ন গণনা করে আমাকে বলো। তৌফিকের হুকুম পেয়ে লুইস গুনতে শুরু করে 1, 2, 3। গণা শেষে লুইস বলে ওঠে, বস মোট 70টা আঘাতের চিহ্ন। তৌফিক এগিয়ে যায় ওসি নিজামের দিকে। তারপর কোনো কিছু না বলেই ওসি নিজামের চুলের মুঠি টেনে ধরে বলতে থাকে, কিরে শালা, জেলে তো খুব গর্জন করলি, এবার কর তো একটু গর্জন কর না শালা, গর্জন। আমাকে মারলি, ও হ্যাঁ তোকে বলে রাখি ওই খুনগুলো আমি করেছিলাম রে, তাও নিজের পিস্তল দিয়ে। ভাই আমাকে মাফ করে দিন, এবারের মতো আমাকে মাফ করে দিন। আমি আর কখনোই আপনার সামনে আসবো না ভাই। আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। তুই চলে গেল, তোর দেওয়া আঘাতের চিহ্ন আমার সাথে সারা জীবন রয়ে যাবে, তোকে তো আমি ছাড়ছি না। তৌফিক কথাটা বলেই লুইসের হাত থেকে রামদা নিয়ে এক কোপ মারে ওসি নিজামের হাতে। সাথে সাথে হাত 2 টুকরো হয়ে যায়। ওসি নিজাম গগন ফাটানো চিৎকার করে ওঠে। তৌফিক ওসি নিজামের চিৎকার শুনে অট্ট হাসিতে মেতে ওঠে। আবারও এক কোপ মারে নিজামের পায়ে। সাথে সাথে পা আলাদা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে নিজাম। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যেতে থাকে। এমন সময় লুইস বলে, বস বস তাড়াতাড়ি শালাকে কোপানো দরকার, এ তো নিস্তেজ হয়ে যাচ্ছে। বলতে দেরি, তৌফিক কোপাতে দেরি করেনি। এলো পাথারি কোপাতে কোপাতে 70 টুকরো করে ফেলে নিজামের দেহকে। তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে আসে সোজা হাবিলদারের বাসায়। হাবিলদারকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তৌফিকের সামনে। তৌফিক চেয়ার ছেড়ে উঠে গিয়ে হাবিলদারের চুলের মুঠি টেনে ধরে বলতে থাকে, কিরে হাবিলদারের বাচ্চা, জেলে তো খুব সুন্দরভাবে লাঠিতে সরিষার তেল মেখে দিয়েছিলে। নিজামের বাচ্চা, এবার আমার পালা। স্টিফেন, রামদাতে সুন্দরভাবে দাঁড় তুলে দাও তো, এমনভাবে দাঁড় দিবে যেন এক কূপে সারা হাবিলদারের মাথাটা আলাদা হয়ে যায়। আমার খুব ইচ্ছা করছে হাবিলদারের মাথা দিয়ে ফুটবল খেলার। তৌফিকের কথা মতো স্টিফেন রামদাতে ধার তুলতে শুরু করে আর হাবিলদার কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভাই ভাই দয়া করুন, আমাকে মারবেন না, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। ও আচ্ছা, জেলে না নিজামের কথায় তাল মিলিয়ে বলছিলি সারা তোকে মেরে হাড্ডি গুড্ডি গুড় করে দেব? ভুল করেছিলাম ভাই, দয়া করুন আমার উপর, আমাকে ছেড়ে দিন। তৌফিক ঠোঁটে আঙ্গুল দিয়ে হাবিলদারকে বলে, জাস্ট চুপ। আমার খুব শখ হয়েছে রে তোর মাথা দিয়ে ফুটবল খেলার। আমার যেটা একবার শখ হয় আমি সেই শখটা পূরণ করে ছাড়ি। এমন সময় স্টিফেন তৌফিকের হাতে রামদাটা এগিয়ে দিয়ে বলে, বস রেডি। তৌফিক হালকা হেসে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক কোপ মারে হাবিলদারের গলা বরাবর। মুহূর্তেই হাবিলদারের শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। তৌফিক আওয়ার সাইকোর মতো হেসে এক কিক মারে হাবিলদারের বিচ্ছিন্ন হওয়া মুন্ডুতে। তারপর সেখান থেকে সোজা চলে যায় গোডাউনে। গোসল করে নিজের কাপড়গুলো পাল্টিয়ে লুইস আর স্টিফেনের থেকে বিদায় নিয়ে বাসায় আসতেই আরমান সাহেব তৌফিকের কপালে হাত দিয়ে দেখতে থাকে জ্বর আছে কিনা, কিন্তু না, জ্বর নেই। তৌফিককে বাসায় আসতে দেখে দৌড়ে আসে নিতু আর এসেই তৌফিকের কান টেনে বলে, ও ভাইয়া, আমাকে না বলে তুমি বাইরে কেন গিয়েছিলে? জানো আমার কত খারাপ লেগেছে। আরে বোন আমার, আমি তো চকলেট আনতে গিয়েছিলাম। কথাটা বলি তৌফিক পকেট থেকে কিটক্যাট চকলেট বের করে দিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে বলে, জেলে শহীদ নামে একটা ছেলে আছে বাবা, তুমি এক্ষুনি তাকে ছাড়ানোর ব্যবস্থা করো। কেন কেন? যেটা বলেছিস সেটা করো, গো ফাস্ট। আরমান সাহেব নিজের ফোন বের করে কাকে যেন ফোন দেয়। কিছুক্ষণ কথা বলে, তারপর ছেড়ে দিবি, আমি বলে দিয়েছি। তৌফিক আর কিছু না বলে চলে যায় নিজের রুমে। বড্ড ক্লান্ত সে, ঘুমোতে হবে অনেক। এদিকে আফজাল চৌধুরী চিন্তিত হয়ে বসে আছে ড্রয়িং রুমে। ঠিক সেই সময়ে রিয়া গিয়ে বসে আফজাল চৌধুরীর পাশে। তারপর, বাবা এভাবে মাথা হাত দিয়ে বসে আছো কেন? আফজাল চৌধুরী মাথা তুলে তাকায় তার মেয়ের দিকে। এরপর নিচু স্বরে বলে, মা মন ভালো নেই, টেনশনে আছি। গতকাল যে আমার কয়েকটা লোক খুন হয়েছিল না? হ্যাঁ তো কি হয়েছে?
সেই খুনের ইনভেস্টিগেটর হিসেবে তোমার ওসি নিজাম আঙ্কেল দায়িত্ব নিয়েছিল, কিন্তু আজ সকালে নিজামের নাকি 70 টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তাও তার বাগান বাড়ি থেকে। কি, একটা মানুষকে 70 টুকরা করে ফেলেছে? এটা কোনোভাবেই মনে হচ্ছে না বাবা সাধারণ মানুষের কাজ হবে, এটা নিশ্চিত কোনো সাইকোর কাজ হবে। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছি। এখন কিছুটা ভয়ে আছি আমি মা, যদি আমার কিছু হয়ে যায় তবে তোর কি হবে বলতো? দূর বাবা, তুমি কি সাধারণ কেউ? তুমি হলে এমপি আফজাল চৌধুরী। দ্রুত শখানেক পুলিশ এনে বাসায় ঘিরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছিস মা, দিনকাল সত্যি ভালো না। খুব তাড়াতাড়ি আমি সবকিছু ঠিক করে ফেলবো, তুই ভয় পাস না কিন্তু। দূর বাবা, আমি ভয় পাবো কেন? আমার সুপারহিরো বাবা তো আছে, তাই না? আফজাল চৌধুরী তার মেয়ের কপালে চুমু দিয়ে সোফা থেকে উঠে সোজা চলে যায় ভূগর্ভে থাকা তার গোপন আস্তানায়। গিয়ে সুজন এর গাল বরাবর ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তারপর, এই, তোকে আমি বারবার বলিনি তাড়াতাড়ি বের কর, আমার লোককে কে মেরেছে? তুই কি করলি এতক্ষণ শুনি? বস, আমিও সত্যি বলছি, চেষ্টা করছি। আমি কিন্তু বস খবর পেলাম ওই বেটা ওসি নিজাম খুন হয়ে গেছে, 70 টুকরো করেছে ওকে। হ্যাঁ, আমিও তাই শুনেছি। কোন শয়তান আবার পিছনে লাগলো বুঝলাম না। তাড়াতাড়ি খোঁজ ওই শয়তানকে, মেরে তবে আমি এখান থেকে নড়বো। জি বস। আফজাল চৌধুরী ভূগর্ভের রুম থেকে বের হয়ে যেতেই রাসেল গিয়ে সুজনকে বলে, বস, শালা আপনাকে মারলো আর আপনি কিছু বললেন না কেন? চুপ, শালাকে আমি কিছু বললাম না, জাস্ট সহ্য করে যাচ্ছি একটা কারণে, সেটা তোকে আমি পরে বলবো। তবে শুনে রাখ, ওই আফজাল চৌধুরীকে আমি মেরে টুকরো টুকরো করব আমার গায়ে হাত দেওয়ায়। এই না হলে আমার বস। যা, তুই ঘোরাঘুরি কর, আমি এখানে দেখছি। এদিকে তৌফিকের ঘুম ভেঙে যায় নিতুর ডাকে। ভাইয়া, ওই ভাইয়া। বল বোন, কি বলবি? ভাইয়া আর কত ঘুমাবা? সেই সকাল 7টায় ঘুমিয়ে পড়েছো আর এখন দুপুর 2টো বাজে। তাড়াতাড়ি উঠে গোসল করে খেতে আসো। উঠছি, তুই যা বোন। যাচ্ছি, তবে এসে যদি দেখি ওঠোনি তবে রাগ করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখনো খাইনি, তোমার জন্য অপেক্ষা করব। তৌফিক লাফ দিয়ে উঠে চলে যায় বাথরুমে, আর নিতু খুশি মনে চলে যায় নিচে। নিতুকে খুশি দেখে তৌফিকের সৎ মা জিজ্ঞেস করে, কি রে মা, এত খুশি খুশি লাগছে কেন? ভাইয়া না বাদরের মতো লাফাতে লাফাতে গোসল করতে গেছে, যেই শুনেছে আমি তার জন্য না খেয়ে বসে আছি। তোদের ভাই বোনকে নিয়ে আমি আর পারি না। যা টেবিলে গিয়ে বস, তৌফিকের প্রিয় খাবার পায়েস বানিয়েছি, ও আসলে আমাকে ডেকে দিস। আচ্ছা আম্মু। এদিকে তৌফিক গোসল শেষ করে রেডি হয়ে ওর মায়ের ছবিটা হাতে নিয়ে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর মুচকি হেসে বলতে থাকে, জানো মা, আমাকে তোমার মতোই নিতু পাগলিটাও ভালোবাসে। ও আমার সৎ বোন নয়, আমার কলেজের টুকরো। থাকো, দেখি পাগলি না খেয়ে বসে আছে। কথাটা বলে তৌফিক ওর মায়ের ছবি টেবিলে রেখে ডাইনিং টেবিলে বসতেই নিতু ওর মাকে ডাকতে থাকে, মা, ও মা, ভাইয়া আসছে। এই, আবার ওনাকে ডাকছিস কেন? খেতে দেবো না, আমি খেয়ে চলে যাই। না না আম্মু, তুমি আসলে তাকে ডাকতে বলেছে। নিতু আবারও ডাকতে যাবে, তার আগেই তৌফিকের সৎমা হাতে এক বড় বাটিতে পায়েস নিয়ে তৌফিকের সামনে দাঁড়ায়। তৌফিক চলে যেতে নেবে, তার আগেই তৌফিকের সৎমা তৌফিককে ধরে বসিয়ে দেয় আর বলে, তোর বাবা মুখে শুনেছি বুবু নাকি তোর প্রতিটা জন্মদিনে সবার আগেই তোকে পায়েস বানিয়ে খাওয়াতো। প্রতি জন্মদিনে ইচ্ছে করতো তোকে বানিয়ে নিজ হাতে খাইয়ে, কিন্তু কোনো একটা বাধার কারণে পারিনি। তবে আজ আমি শত বাধা উপেক্ষা করে তোর জন্য পায়েস বানিয়েছি বাপ। একটু খেয়ে বল কেমন হলো, বুবুর মতো স্বাদ হয়েছে কিনা। কথাটা বলে এক চামচ পায়েস তৌফিকের মুখের সামনে ধরে। তৌফিক ওর সৎ মায়ের চোখের দিকে তাকিয়ে খেয়ে নেয়, তারপর বলে, আম্মুর চেয়েও বেশি ভালো হয়েছে। একটা জিনিস আবদার করব, রাখবি বাপ? বলো। একবার মা বলে ডাকবি? মা? তৌফিকের সৎমা তৌফিককে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তৌফিকও কাঁদে, তবে পাশে নিতু আর আরমান সাহেবের চোখ মুখে সুখের হাসি, তারা হাসছে। এমন সময় আরমান সাহেব বলে ওঠে, হয়েছে হয়েছে, মা ছেলের ভালোবাসা। এখন আমাদের তো খাবার দিবে নাকি? ক্ষুধায় পেট জ্বলছে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। নিতু, খাবার বাড়তো। মা, আমি আজ
আমার বড় ছেলেকে নিজ হাতে তুলে খাওয়াবো। কথাটা বলে নিজ হাতে তৌফিককে তুলে খাওয়াতে লাগে। তৌফিক চুপচাপ খেয়ে নেয়। ওর যেন বিশ্বাসই হচ্ছিল না আবার একটা মা পেয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে তৌফিক বাসা থেকে বের হতেই দেখতে পায় রিয়া দাঁড়িয়ে। আরে রিয়া, তুমি এখানে কি করছো? হ্যাপি বার্থডে তৌফিক জানু। কি জানো? হ্যাঁ জানু। শুধু শুধু বাদলামো করো। সব সহ্য করি বলে যা ইচ্ছা তাই করবে নাকি? আমি কিন্তু নিতুকে আগে থেকে সব বলে রেখেছি, ও আমাকে ভাবি ডাকে, বুঝলে? জীবনও না, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। না বাসলে আমি বেসেছি, অতি হবে। ওয়েট ওয়েট, নিতুকে ফোন দিই, তাহলে বুঝবে। কথাটা বলে রিয়া ফোন বের করে নিতু তৌফিকের ছোট বোনকে ফোন দেয়। নিতু ফোন ধরেই বলে, হ্যালো হপু ভাবি, বলো। তোমার ভাইকে আজ প্রপোজ করব। সে কি বাসা থেকে বের হয়েছে? হ্যাঁ ভাবি, মাত্র বের হয়েছে। আচ্ছা, তোমার ভাই রাজি না হলে আমি কি করব বলো তো? রাজি হবে না মানে? যদি রাজি না হয় তবে আমাকে বলবে, আমি আর ভাইয়ার সাথে কথাই বলবো না, বুঝলে? ওকে আমার ননদিনী, রাখছি। কথাটা বলেই রিয়া ফোন কেটে দেয় আর তৌফিকের দিকে তাকিয়ে জোরে হেসে ওঠে, কারণ তৌফিক রিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রিয়া হালকা খোঁচা দেয় তৌফিককে। তারপর, কি জনাব গম্ভীর, দেখলেন তো আপনার বোন কি বললো? এখন বলো কি চাও? যেহেতু আমার বোনকে হাত করে ফেলছো, এখন আর আমার প্রতিবাদ করার মতো সাহস নেই। কি আর করব, চলো না জানু, ঘুরে আসি দূর অজানায়। না, কোনো প্রয়োজন নেই দূর অজানায় ঘুরতে যাওয়ার। আমি বাসাতে ঠিক আছি। দূর, তুমিও না পুরোই আনরোমান্টিক। কই একটু রোমান্টিক কথা বলবে, তা না খালি ফাইজলামি করা। আমি এমনই নিরামিষ। তুমি কি করবে বলো, আমার কাজ আছে। কিছু করতে হবে না, বাইক নিয়ে আসো, ঘুরতে যাব। তৌফিক বাধ্য ছেলের মতো বাইক নিয়ে আসে আর রিয়া বাইকে উঠে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানু চলো যাই তবে। তৌফিক চুপচাপ রিয়াকে নিয়ে চলে আসে পার্কে। তারপর একটা বেঞ্চে গিয়ে বসতে ছোট্ট একটা ছেলে হাতে বাদামের ঝুড়ি নিয়ে তৌফিকদের সামনে এসে বলে, বাদাম খাইবেন ভাইয়া? একদম টাটকা, আর একটু আগেই বাসা থেকে বাইজা আনছি। তৌফিক ছোট ছেলেটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এমন সময় ছেলেটা আবারও বলে, ভাইজান বাদাম দিমু? ভাবি আপনারে দিমুনি? হ্যাঁ ভাইয়া দাও। তোমার ঝুড়িতে মোট কত টাকার বাদাম আছে? সঠিক জানি না, তয় সারাদিন বিক্রি করলে দিন শেষে 500 টাকা বিক্রি করি। আচ্ছা, আমাকে ভাবি ডেকেছিস, তোর সব বাদাম আজকে আমি একাই কিনে নেব। এই তৌফিক জানো, এভাবে ছেলেটার দিকে তাকিয়ে আছো কেন? ছোট ভাই, সত্যি করে একটা কথা বলবি? হ ভাইজান, বলমু, কন কি কইবেন? তোকে কে তাপ্পর মেরেছে বলতো? ছেলেটা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ওই যে বটগাছের নিচে রাসেল গুন্ডা বসে আছে না, ওই বাদাম খায়া টাকা দেয়নি। টাকা চাইছিলাম বইলা মারছে, সাথে আমার থেকে 100 টাকা চাঁদাও নিছে। তৌফিক তাকায় রাসেলের দিকে। কয়েকজন মিলে বসে আড্ডা দিচ্ছে আর বাদাম খাচ্ছে। তৌফিক ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না ভাই, তোর ওই টাকা তোর বাবি দেবে। রিয়া, একে টাকা দাও। আর হ্যাঁ, এত ছোট বয়সে তুই এভাবে বাদাম বিক্রি করছিস কেন? তোর বাবা মা নেই? বাপরে দেখিনি জীবনেও, মা আছে তয় পদ্মা করে। তাই আমি মারে কইছি বাড়ি থেকে বের না হইতে। মুই কাঁচা বাদাম কিনা বাসায় লয়ে যাই, মা ভাইজা দিলে সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করি। তোদের চলতে কি অসুবিধা হয়? না ভাইজান, তয় আজ মনে হয় খাওন জুটবো না। ওই রাসেল আমার অর্ধেক বাদামের আর টাকা কাইরা নিছে। থাক, কুকুরদের সাথে লাগতে নেই, বুঝলি? ওরা সবসময় ঘেউ ঘেউ করে, যদি লাগতে যাস তবে কামড়ে দিবে। এই নে ভাই, তোকে আমি 10,000 টাকা দিলাম, এটা লুকিয়ে রাখ, পারলে বাসায় চলে যা। টাকাটা তোর আম্মুকে দিবি, বুঝলি? বিপদে কাজে লাগবে। এত টাকা মুই কি করমু? চুপ, বাসায় চলে যা, আর আমাদের 50 টাকার বাদাম দিয়ে যা ভাই। ছেলেটা বাদাম দিয়ে দ্রুত চলে যায় বাসায়। তৌফিক বাদাম খেতে খেতে আস্তে আস্তে রিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বলে, যাক আলহামদুলিল্লাহ, আমার মন মতো বউ পেয়ে গেছে। তাই বুঝি? তবে এখনো বউ হয়নি কিন্তু। হওনি? হবে কতক্ষণ, চলো আজ উঠি। তৌফিক রিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসে আস্তানায়। তৌফিককে আসতে দেখে লুইস আর স্টিফেন এগিয়ে এসে বলে, বস শিকারকে থাবা মেরে তুলে নিয়ে এসেছে। শাবাশ,
চলো শিকারটাকে শিকার করে ফেলি। তৌফিক এগিয়ে গিয়ে দেখে রাসেল আর ওর দল বলকে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে। তৌফিক কোনো কিছু না ভেবে রাসেলের চুলের মুঠি টেনে ধরে বলে, কি রে কুকুর, ছোট বাচ্চার বাদাম কাঁচাবার গায়েও হাত দিস, পাতে মাস্তান হয়েছিস তুই? আমাকে ছেড়ে দে তৌফিক, আমাকে চিনিস না তুই। আমি আফজাল চৌধুরীর লোক, তোকে আফজাল চৌধুরী ছাড়বে না। আর আমি আফজাল চৌধুরীর জামাইয়ের জামাই। কথাটা বলার পরপরই গরুর চামড়া ছেলের মতো করে রাসেলের দেহ থেকে চামড়া প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলে তৌফিক। তারপর কোমর থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড হেড শুট করে তৌফিক লুইসকে বলে, লাশটা থানার সামনে ফেলে আসবে, আর বাকিগুলোকে তোমরাই স্বীকার করে ফেলো। কথাটা বলেই তৌফিক বাসায় চলে আসে। তৌফিককে বাসায় আসতে দেখে তৌফিকের সৎমা এগিয়ে এসে বলে, বয়স তো অনেক হলো, এবার একটা বিয়ে করে ফেল না বাপ। হ্যাঁ মা, আমিও তাই ভেবেছি, বিয়ে করব। নিতুকে বলো ওর নাকি পছন্দ হয়েছে কাউকে বাবি হিসাবে। হিহি, মাতার সাথেই ভাইয়া ছিল বুঝলে আজ সারাদিন। খুব পাগনা হয়ে গেছিস দেখছি। এই যে তৌফিক এর বাপ, আপনি কি বলেন? তৌফিকের বাবা আরমান সাহেব কিছুটা চিন্তিত কণ্ঠে তৌফিকের দিকে তাকিয়ে বলে, তৌফিক, আসলে বাবা, রিয়াকে আমারও পছন্দ হয়েছে, কিন্তু তুই তো জানিসই আমার চির প্রতিদ্বন্দ্বী হলো আফজাল চৌধুরী। ও কি তোর সাথে তার মেয়ের বিয়ে দেবে? সেটা পরে দেখবনি। বাবা, আমি আজ রাতে একটা কাজে বাইরে যাব, ফিরতে সকাল হবে। কথাটা বলেই তৌফিক নিজের রুমে এসে কোমরে পিস্তল গুজিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া বাসায় গিয়ে সোফায় বসে থাকা আফজাল চৌধুরীর পাশে বসে আর বলে, বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবে? অবশ্যই মা, তুই আমার কাছে কিছু চাইবি আর আমি তো দিব না, তা কি হয় বল? বাবা, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই আমি। বাহ, বেশ তো। তা কে সেই ছেলে মা, বল আমাকে। ওই যে এমপি আরমান সাহেব আছে না, তার ছেলে তৌফিককে। আফজাল চৌধুরীর মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে যায়। ছুপসে যাওয়া মুখ নিয়ে তার মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা হেসে বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি আগামীকাল তাহলে ওদের বাসায় গিয়ে পাকা কথা বলে আসবো, কেমন? তুমি যাও রুমে। লাভ ইউ পাপা। কথাটা বলে রিয়া খুশি মনে চলে যায় রুমে। আর আফজাল চৌধুরী দ্রুত নিজের ভূগর্ভের রুমে চলে আসে আর এসেই দেখে সুজন পাগলের মতো কাঁদছে। সুজন, কি হয়েছে, কাঁদছো কেন? বস, রাসেল খুন হয়েছে। কি? কখন? একটু আগে কে বা কারা জানি রাসেল সহ ওর বন্ধুদের লাশ থানার সামনে ফেলে রেখে গেছে। শক্ত হও সুজন, আজ বড় মিশনে যেতে হবে আমাদের। জি বস, আমি খুঁজে বের করবই কে আমার ভাই রাসেলকে খুন করেছে। আফজাল চৌধুরী গোপন এক নাম্বারে ফোন করে। কি ব্যাপার আফজাল, হঠাৎ অসময়ে ফোন? বস, আর দেরি করতে নেই, কাজটা আজ রাতেই সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বলতে সেরে ফেলো। পরের দিন সকাল হতেই তৌফিক চলে আসে বাসায়, হাত ভর্তি শপিং ব্যাগ, সবগুলোতে ওর সৎমা বাবার জন্য কেনা প্রতি ঈদের গিফট, যেগুলো ও কিনলেও কখনো দেওয়া হয়ে ওঠেনি। এই গিফটগুলো ও খুব যত্নে ওর গোডাউনে রেখে দিয়েছিল। খুশি মনে গিফটগুলো নিয়ে বাসায় ঢুকতে কেন যেন তৌফিকের শরীর শিওরে ওঠে। তবুও সামনে এগিয়ে যেতেই থাকে। যতই এগিয়ে যেতে থাকে ততই থরথর করে তৌফিকের পা কাঁপতে থাকে, কারণ পুরো ফ্লোর জুড়ে রক্তের বন্যা। এমন সময় ড্রয়িং রুমের মেঝেতে দুটো দেহকে পড়ে থাকতে দেখে হাত থেকে সবগুলো ব্যাগ পড়ে যায়। চিৎকার করে কেঁদে ওঠে তৌফিক। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহগুলোকে। হামা করে কাঁদতে কাঁদতে তৌফিক বলতে থাকে, বাবা, বাবা, এই মা, মা ওঠো না প্লিজ, মা বাবা ওঠো প্লিজ, ওঠো। কিন্তু না, তারা কেউ উঠছে না। উঠবেই বা কি করে? মৃত মানুষ কখনোই জীবিত হয় না। তৌফিক হুট করে মেঝে থেকে লাফিয়ে উঠে দৌড়ে যায় নিতুর রুমের দিকে। গিয়ে চমকে যায়, মেঝেতে পড়ে আছে নিতুর নিথর দেহ। ভালো করে তৌফিক তাকিয়ে দেখে কপাল বেয়ে রক্ত পড়ছে, মানে কেউ হেডশুট করেছে নিতুকে। নিতুর নিথর ঠান্ডা দেহটাকে বুকের সাথে চেপে ধরে তৌফিক কাঁদতে কাঁদতে বলতে থাকে, বোন রে বোন, ওঠে বোন, তোকে কে মেরেছে বোন, আমাকে বল বোন রে, একবার ওঠ, দেখ তোর ভাই তোর জন্য কাঁদছে, বকা দে আমায়, বোন উঠ প্লিজ, বোন। কিন্তু না, নিতু নিশ্চুপ।
তৌফিক চুপচাপ পাথরের মতো নিতুর নিথর দেহ নিয়ে ড্রয়িং রুমে ওর বাবা মার পাশে রাখে। ফোনটা বের করে রিয়াকে ফোন দেয়। একবার রিং হতেই রিয়া রিসিভ করে ফোন। হ্যালো জানু, বলো। রিয়া বাসায় চলে আসো, খুব বড় সারপ্রাইজ আছে। কথাটা বলেই ফোন কেটে দেয় তৌফিক। তারপর ফোন দেয় লুইসকে। হ্যালো লুইস। জি বস, বলুন, কোনো প্যাকেট কি রেখে গিয়েছেন? লুইস, বাবা মাকে সারপ্রাইজ দিতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হয়ে গিয়েছে আমি। বাসায় এসো সবাই দ্রুত। ফোনটা কেটে মাটিতে বসে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে ওর বাবা মা আর ছোট্ট নিতুর নিথর দেহগুলোর দিকে। প্রায় 15 মিনিট পরই রিয়া চলে আসে। তৌফিকের বাসায় দরজা খোলা দেখে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে আসতেই রিয়া লাশগুলো আর রক্ত দেখে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দ শুনে তৌফিক মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। রিয়াকে দেখে আবারও মাথা নিচু করে ফেলে, কাঁদতে থাকে। রিয়া ধীরে ধীরে তৌফিকের পাশে এসে বসে। এই এসব কিভাবে হলো তৌফিক? আমি জানি না রিয়া, গত রাতে আমি আমার বাবা মার জন্য কেনা উপহারগুলো আনতে গিয়েছিলাম। আমার কেনা ফ্ল্যাটে সেখানেই রাতে ছিলাম, ভেবেছিলাম আজ সকালে এসে বাবা মাকে আমি সারপ্রাইজ দেব। কিন্তু দেখো, বাবা মা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আর ওই যে আমার ছোট বোন নিতু নিশ্চুপ হয়ে আছে। আমি রাতে ফিরিনি বলে হয়তো অভিমান করে ঘুমিয়ে গেছে। রিয়া জান, প্লিজ নিতুকে বলো না আমার সাথে কথা বলতে। হেই নিতু বোন, বাবা মাকে বল না আমার সাথে কথা বলতে। আমার খুব কষ্ট হচ্ছে রে। নীলা প্লিজ আমাকে একটু পানি দাও। রিয়া দৌড়ে যায় কিচেনে পানি আনতে। এক গ্লাস পানি এনে তৌফিকের সামনে ধরতে তৌফিক সবটুকু পানি ঠকঠক করে খেয়ে ফেলে। রিয়া তৌফিককে কোনো রকম সোফায় বসিয়ে বাতাস করতে থাকে। ততক্ষণে লুইস স্টিফেন সহ তৌফিকের লোকজন চলে এসেছে। লুইস তৌফিকের পাশে এসে আস্তে আস্তে বলে, ভাই, এখানকার ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছি। তিনি পুলিশ ডেকেছে মার্ডার কেসে বলে। কি পুলিশ ডেকেছে? সারা ইমামের বাচ্চা, আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। তৌফিক আর কিছু বলতে যাবে তার আগেই পুলিশ অফিসার ভেতরে চলে আসে আর তৌফিকের সামনে এসে বলতে থাকে, মিস্টার তৌফিক, আপনার বাবা মা আর বোনকে নিয়ে যেতে হবে পোস্টমর্টেমের জন্য। যদি আপনি অনুমতি দেন তো নিয়ে যাব। দেখুন অফিসার, আমি আইন জানি। আমার বাবা মা আর বোনকে হত্যা করা হয়েছে, এটাও জানি। আপনি হয়তো এই থানায় নতুন, তবুও হয়তো জানেন আমার বাবা একজন রাজনীতিবিদ, 3 বারের নির্বাচিত এমপি। জি স্যার, কিন্তু কোনো কিন্তু না অফিসার। আমি আমার বাবা মা বোনকে কোনো ক্রমেই কাটতে দিব না। আপনি আসতে পারেন। স্যার, আমি জোর করতে পারি না, তবে এতটুকু বলি, আমরা দাফন হওয়া পর্যন্ত থাকি। যারা গোসল দেওয়া হবে তাদের থেকে কিছু তথ্য জেনে জানাজা শেষে চলে যাবনি। ঠিক আছে। তৌফিক আর কোনো কথা না বলে চুপচাপ সোফায় বসে থাকে। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে কিছুদিন আগে দরজা ভাঙার ঘটনাটা। ওর বোন আর বাবা বলেছিল এত শক্তিশালী লক তৌফিক কিভাবে একাই ভেঙে ফেলল। তার মানে এই নয় তো তৌফিক রাতে বাসায় আসার আগে কেউ লকগুলো ভেঙে ফেলেছিল। কিন্তু ও এসে যাওয়ার আর কিছু না করেই খুনিগুলো চলে গিয়েছিল। এক মনে তৌফিক ভেবে চলেছে অনেক কিছু। ঠিক সেই সময় রিয়া ওকে হালকা ধাক্কা দিয়ে বলে, তৌফিক, এইভাবে কি ভাবছো? তোমার কি খুব অসুবিধা হচ্ছে? ডাক্তার ডাকবো? না রিয়া, আমি ঠিক আছি। জানো, আমি সবচেয়ে বড় অবাকা, বাবা রাজনীতিতে জড়িত ছিল আগে থেকেই। মা সবসময় বাবাকে নিষেধ করতো রাজনীতিতে না জড়ানোর জন্য। বাবা শুনতো না, যার কারণে আমার মাকে খুন হতে হয়। মা খুন হওয়ার পর থেকে বাবার উপর আমার প্রচণ্ড ঘৃণা চলে আসে। বাবা বলে ডাকেনি 20টা বছর। তারপরও আবার বাবা দ্বিতীয় বিয়ে করে বোন হয়। আমি খুব খুশি ছিলাম, যদিও সৎ মা আমার ছেলে হিসেবে মেনে নেয়নি, আমিও মা ডাকিনি। তবে গতকাল আমার জন্মদিনে হঠাৎ করেই মা আমায় পায়েস খাওয়ায় এবং ছেলে হিসাবে মেনে নেয়। তবে দেখো, আমার ভাগ্য এতগুলো বছর পর যে মায়ের ভালোবাসা জুড়তে শুরু করেছিল তার আগে শেষ হয়ে গেল। তবে এবার মা একা নয়, বাবা আর বোনটার ভালোবাসাও কেড়ে নিল। শান্ত হও তৌফিক। তৌফিক আর কিচ্ছু বলে না, চুপচাপ সোফা থেকে উঠে বাইরে বের হয়ে আসে। গোসল শেষ করা হয়েছে ওর বাবা মা বোন। পুলিশ অফিসার খুঁটে খুঁটে সব তথ্য জেনে নিচ্ছে। যারা গোসল দিয়েছে তাদের থেকে লুইস আর স্টিফেন তৌফিকের পাশে এসে দাঁড়ায়। শক্ত করে দুজন দুটো হাত ধরে লুইস বলতে থাকে,
বস, আপনার মতোই আমরাও অভাগা। ছোটবেলায় বাবা মা আলাদা হয়ে যায়, কেউ দায়িত্ব নেয়নি আমাদের। রাস্তায় থাকতাম, আমাদের ধর্ম কি জানতাম না। 20টা বছর হঠাৎ কানা রাস্তায় আপনার সাথে পরিচয়। সেখান থেকেই আপনার সাথে ওঠা বসা, পবিত্র ও সত্য ধর্ম ইসলাম গ্রহণ করলাম। তবে নামটা বাপ মায়ের দেয় রেখে দিলাম। আমাদের তো ছিল না, আপনার তো ছিল। কিন্তু দেখুন, আপনি একটুও ভালোবাসা পেলেন না। বলতে হবে আপনার সাথে আমাদের অনেক মিল। তৌফিক লুইস আর স্টিফেনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাদ দে ভাই, চল জোহরের আজান দিছে, নামাজে যাই। রিয়া, তুমি বাসায় চলে যাও, কেমন? রিয়া মাথা নাড়িয়ে চলে যায়। নামাজ শেষে তৌফিক ওদের পারিবারিক কবরস্থানে ওর বাবা মাকে দাফন করে বাসায় চলে আসে। বাসায় তৌফিক, লুইস, স্টিফেন আর তৌফিকের সব ক্রু, কেউ রান্না করছে, কেউ টেবিল সাজাচ্ছে। তৌফিক ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে, ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে দরজা। এমন সময় লুইস বলে, বস, এভাবে দরজার দিকে তাকিয়ে আছেন কেন? লুইস, আমার মনে হচ্ছে এর আগেও বাবা মাকে কেউ মারতে এসেছিল। মনে নেই সেদিন কয়েকটাকে টপকে বাসায় এসেছিলাম না? সেই দিনই তারা দরজার সবগুলো লক ভেঙে ফেলেছিল, কিন্তু হঠাৎ আমি আশায় আর কিছু করে উঠতে পারিনি। কি? হ্যাঁ, এই দেখো, আজকেও দরজার সবগুলো ডিজিটাল লক ভাঙা। এর মানে শালা খুনি খুব ভালোভাবেই পরিকল্পনা করে এসেছিল। বস, সেটা যাই হোক না কেন, আমাদের খুঁজে বের করতেই হবে কে মেরেছে আমার চাচা চাচি আর ফুলের মতো বোনটাকে। মুহূর্তেই তৌফিকের চোখ মুখ দিয়ে আগুন বেরোতে থাকে। স্টিফেন এসে তৌফিকের হাতে রামদার তুলে দিয়ে বলে, বস, আমি জানি আপনি কতটা ভয়ানক। অতীতের সব ভয়ানকগুলোকে আরও ছাড়িয়ে যেতে হবে, আরও নিঃশান্তভাবে মারতে হবে ওই শয়তানের বাচ্চা। তৌফিক রাগে থরথর করে কাঁপতে থাকে। ঠিক সেই মুহূর্তে তৌফিকের ফোনে একটা কল আসে। তৌফিক ফোনটা হাতে নিয়ে দেখে রিয়া ফোন করেছে। চুপচাপ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রিয়ার গোঙানোর শব্দ তৌফিকের কানে আসে। তৌফিক অস্থির হয়ে জিজ্ঞেস করে, হ্যালো হ্যালো রিয়া, হ্যালো রিয়া, শোনো কি হয়েছে? ওরা ওরা বাবাকে মেরে ফেলেছে। আমি আসছি রিয়া, আমি আসছি, তুমি অপেক্ষা করো, আমি আসছি। লুইস, গাড়ি বের করো। লুইস এক দৌড়ে চলে যায় গাড়ি বের করতে। বস, কি হয়েছে? তোমার বাবে বিপদে, দ্রুত সবাই চলো। তৌফিক কথাটা বলেই এক দৌড়ে গাড়ি ড্রাইভিং সিটে বসে। বুলেটের গতিতে গাড়ি নিয়ে চলে আসে রিয়াদের বাসায়। কোনো রকমে গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকিয়ে পড়ে আর দেখে সোফায় হালান দিয়ে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে রিয়ার বাবা। কিন্তু রিয়া কোথায়? তৌফিক ক্রুদের ডাক দেয়, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে বলে। এমন সময় লুইস চিৎকার করে ওঠে, বস, পেয়েছি ভাবিকে, তাড়াতাড়ি আসুন। তৌফিক এক দৌড়ে চলে যায় দোতলার দ্বিতীয় ঘরে। গিয়ে দেখে রিয়া ফ্লোরে পড়ে আছে, পেট থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। রিয়া, রিয়া, এ রিয়া, বউ, এই বউ, কথা বলো। বউ প্লিজ, আমাকে একা করে চলে যাও না। রিয়া, এ রিয়া, বউ, কথা বলো, জান, কথা বলো। তৌফিক হাতের পালস ঠিক করে চলেছে। দ্রুত কোলে তুলে নিয়ে ছুটতে থাকে হসপিটালের উদ্দেশ্যে। 10 মিনিট পর হসপিটালে আসতে ডাক্তার রিয়াকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। তৌফিক পাগলের মতো ছটফট করতে থাকে হসপিটালের মাথা থেকে ও মাথা পর্যন্ত। এমন সময় লুইস তৌফিকের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দেয় একটা চেয়ারে। তারপর, বস, আপনি প্লিজ শান্ত হন। আমি জানি আপনার মাথা ঠিক নেই, তবে এতটুকু বলবো বস, ধৈর্য হারালে আমরা হেরে যাব। আমাদের শান্ত থাকতে হবে বস, প্লিজ শান্ত হয়ে বসুন। এই দেখুন, আমি রিয়া ভাবির পাশ থেকে ফোনটা তুলে নিয়ে এসেছি। তৌফিক শান্ত হয়ে লুইসের হাত থেকে ফোনটা নিয়ে দেখতে থাকে। ফোনটা রিয়ার না। কৌতূহলবশত তৌফিক ফোনের কল রেকর্ড চেক করতে গিয়ে অবাক হয়ে যায়। একটা কল রেকর্ড শুনে সাথে লুইস আর স্টিফেনও। অস্পষ্ট সুরে স্টিফেন বলে ওঠে, তার মানে চাচা চাচি আর নিহত বোনকে এই আফজাল চৌধুরী খুন করেছে? না স্টিফেন, খুনটা আফজাল চৌধুরী করলেও খুন করার হুমকিটা অন্য কেউ দিয়েছে। তাহলে আফজাল চৌধুরীকে খুন করলো কে? তৌফিক মুচকি একটা হাসি দিয়ে বলে, কে আবার? ওই যে খুন করার হুকুম যে দিয়েছিল সেই। আর খুন করার কারণ হলো এমন সাপও মরল, লাঠিও ভাঙল না। তবে আমি চিনে গেছি স্টিফেনকে কে খুন করেছে। কে কে খুন করেছে বস বলুন, শালাকে এক্ষুনি তুলে আনছি আমি। তার দরকার নেই লুইস, খুনিকে আমি ভালো করে চিনি। প্রায় 5 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হতেই তৌফিক দৌড়ে যায় আর জিজ্ঞেস করে,
ডাক্তার, রিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে হ্যাঁ, বিপদ কাটতে 4-5 দিন লেগে যাবে। ডাক্তার চলে যায়। তৌফিক লুইসকে ডেকে পুরো 100 জন ক্রু এনে পুরো হসপিটাল ঘিরে রাখে। হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে তৌফিক, দুপাশে লুইস আর স্টিফেন মেশিন গান কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে শখানেক লাশ গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে। এমন সময় দূর থেকে একটা মধ্যবয়স্ক লোক দৌড়ে এসে তৌফিকের পা ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভাগ্না ভাগ্নি রে, আমাকে বাপ করে দে। আবিটা তোর বাবা, আমাকে তুই মারতে পারিস না ভাগ্না। তাই বুঝি? আমি তোকে মারতে পারি না, কিন্তু তুই আমাকে মারতে পারিস না, তাই না? এখন চুপচাপ বলে ফেল কী কারণে তুই আফজাল চৌধুরীর সাথে হাত মিলিয়ে আমার বাবা মা আর ছোট বোনটাকে মারলি। রাগ, বুঝলি? রাগ। আমি জানি তুই আমাকে বাঁচতে দিবি না, তবে তোকে বলে যাই শোন, তোর বাবা আর আমার বোন আমাকে নেতা হতে দেয়নি। বারবার তোর বাবার কাছে আমি হেরে গেছি মেম্বার নির্বাচনে। আবার বোনকে তোর বাপকে বোঝাতে বলেছিলাম তোর বাবা যেন ভোটে না দাঁড়ায়, কিন্তু তোর মা বোঝাতে ব্যর্থ হয়, তাই তোর মাকে মেরে দেই। হ্যাঁ, নিজের বোনকে আমিই মেরেছি। বহু চেষ্টা করেছি তোর বাপকে মারতে, কিন্তু পারিনি। তাই তো তোর বাপের শত্রু আফজাল চৌধুরীকে গুলি হিসেবে ব্যবহার করে, আর দেখ নিজ হাতে তোর বাপের মাথায় গুলি করেছি, বুঝলি? আর তোর সৎ মা আর বোনকে মেরেছে আফজাল চৌধুরীর ডান হাত সুজন। শালা দুজনকে তো আমিই মেরে লাশ নদীতে বেশে দিয়েছিলাম ওর দেহ। কাঁচা কাজ করি না আমি, বুঝলি? তুই তো শুরুতেই কাঁচা কাজ করেছিস। আরে মামু, আফজাল চৌধুরীকে তোর ব্যবহৃত সিম থেকে ফোন করেছিস, যে নাম্বারটা আমি জানতাম। আরও শিওর হয়েছিলাম যখন তোর আর আফজাল চৌধুরীর ভয়েস রেকর্ড শুনেছিলাম। যা, এখন সোজা উপরে চলে যা। কথাটা তৌফিক বলি রামদা দিয়ে এক কোপে ইকবালের ঘাড় থেকে মাথা আলাদা করে দিয়ে চলে আসে। হসপিটালের বেডের পাশে তৌফিক বসে আছে, আর রিয়া তৌফিকের হাত ধরে শুয়ে আছে। এমন সময় রিয়া বলে ওঠে, ওই যেন বিয়ে করবে আমায়? জান পাখি, বিয়ে করে এই দেশটা ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব। একটা কথা বলি। একটা কেন, 1000টা বলো। তোমাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি পাগলি।